আপনাদের বয়সী তরুণরা সরাসরি অংশগ্রহণ করছেন এবং আপনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন, সেই ক্ষেত্রে মানে মানে আপনি প্রফেসর ইউনূসকে চালাচ্ছেন, প্রফেসর ইউনূস আপনাকে চালাচ্ছে, মানে ব্যাপারটা কিরকম আপনি যদি একটু বলেন। না, এখানে বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনূস যেই ধরনের মানুষ, আমি বিশেষ করে বিল ক্লিনটনের প্রোগ্রামে গিয়ে দেখেছি স্যার যেভাবে হচ্ছে তার আইডিয়ার জায়গাটাকে গ্লোবাল করে তুলতে পারছেন, ওনাকে চালানোর মতো বুদ্ধিমত্তা এখন আমার হয় নাই এবং অভিজ্ঞতাও আমি সঞ্চার করতে পারিনি, ফলত ওই প্রশ্ন আসে না। বরং আমার রোলটা, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পলিটিক্স, পলিসি অ্যান্ড ইউথ এনগেজমেন্ট অ্যাফেয়ার্স। ফলত প্রধানমন্ত্রীর দপ্তরে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আরো কয়েকজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন, একজন মিলিটারি দিকটা দেখেন, আরেকজন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড বিশেষ করে বিজনেস দেখেন লুৎফে সিদ্দিকী, আব্দুল হাফিজ যদি বললা বলি, উনি হচ্ছে যে সামরিক দিকটা দেখেন। আমি মূলত পলিটিক্যাল এনগেজমেন্ট গুলা দেখি, পলিসি সাজেশনস গুলা দেখি, আর ইউথ এনগেজমেন্ট, ওই দুইটাতে আমি খুব কম সময় দিতে পারতেছি, কারণ হচ্ছে এখন আমাদেরকে বেসিক্যালি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেক সময় ব্যয় করতে হচ্ছে। মূলত পলিসি সাজেশন হয়তো আমি আমার জায়গা থেকে পার্সোনাল কমিউনিকেশন, আগে যে সিভিল সোসাইটি অ্যান্ড ডায়াসপোরার সাথে পার্সোনাল কমিউনিকেশনের কারণে ওই পলিসি সাজেশন গুলো নিচ্ছি, হয়তো এগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রি গুলোতে চেষ্টা করতেছি ওগুলোকে পুশ করার জন্য, ওগুলোকে ইমপ্লিমেন্ট করানোর জন্য। আর ইউথ এনগেজমেন্ট আমরা এখনো যাইতে পারি না, বিকজ আমাকে এখনো ফায়ার ফাইটিং করতে হইতেছে এবং বেসিক্যালি ফলত আমার রোলটা খুবই ডিফাইন্ড। মানে আমি আসলে সবকিছু চালাই না, স্যারকে তো চালানোর প্রশ্ন আছে না, বলে আমি এই অ্যাসপেক্টটা দেখি মানে সরকারের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কি চলে না চলে এবং কি ধরনের এনগেজমেন্ট, এই যে দুর্গাপূজার বিষয়টা, এটাও বেসিক্যালি আমাকে দেখতে হয়েছে। এবং এছাড়া অন্য অনেক জায়গাগুলো ইস্যুজ আছে, স্ট্র্যাটেজিক্যাল, পলিটিক্যাল, ওগুলো হয়তো আমাকে দেখতে হচ্ছে। এই দায়িত্বটা আমি পালন করতেছি। বাকি পলিসি অ্যান্ড ইউথ এনগেজমেন্টের জায়গাগুলোতে আমি হয়তো ধীরে ধীরে ওগুলোতে এনগেজড হবো আর কি। আই থিঙ্ক দুর্গাপূজার ক্ষেত্রে আপনাকে আসলে সবচেয়ে বেশি ফায়ার ফাইটিং কোনটা করতে হলো? মানে বাংলাদেশের মানুষদের মধ্যে কি একটা বড় অংশ দুর্গাপূজার মূর্তিগুলি ভেঙে দিতে চায়, চায় যে বাংলাদেশে আর কোনো এরকম হিন্দু না থাকুক? ব্যাপারটা কি অত দূর গেছে না কোন জায়গায়? আপনি একটু তাত্ত্বিকভাবে বা এখন ব্যবহারিকভাবেও আপনি ব্যাপারটাকে আসলে কোথায় দেখেন? মানে বাংলাদেশের মানুষের মনে এটা কি কাজ করে? বাংলাদেশের মানুষের মনে আসলে বিশেষ করে যেভাবে হিন্দু বিদ্বেষের বিষয়টা বাইরের দেশগুলোতে চড়ানো হচ্ছে, বিশেষ করে ভারতের মিডিয়ায় অথবা বিভিন্ন ডায়াসপোরা কমিউনিটিতে, ভারতের লোকেরা, বিজেপি বা অন্যান্য যারা ইন্টারেস্টেড গ্রুপ আছে তারা করতেছেন। আমি মনে করি না বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি এরকম। ইন্টারনাল পরিস্থিতি এরকম হলে যারা সংখ্যালঘু আন্দোলন করতেছেন তারাই আমার কাছে রিপোর্ট গুলো দিয়েছেন। তো ওই রিপোর্ট গুলো যদি আমি অ্যানালাইসিস করি, ওখানে যে ধরনের ভ্যান্ডালাইজেশন এবং যে ধরনের অ্যাটাক, বিশেষ করে 2 জন হত্যার কথা আমরা শুনতে পারতেছি, তো এই অ্যাটাক গুলো আমি কোনো তুলনা করতেছি না, বাট গত 15 বছরের তুলনায় একটা এত বড় গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর, এবং যেখানে হচ্ছে পলিটিক্যাল অ্যাসপেক্টটা জড়িত, কারণ হিন্দু জনগোষ্ঠীর একটা বড় অংশ বিভিন্ন কারণে, বাংলাদেশের রাজনৈতিক ঐতিহাসিক বিভিন্ন বাস্তবতার কারণে আওয়ামী লীগের সাথে আইন ছিল ফর ভেরিয়াস রিজনস। এটা হয়তো আমরা এক বৈঠকে এটা বিস্তারিত বলতে পারবো না, এন্ড উই আর নট ব্লেমিং देम ফর দ্যাট, বাট দিস ওয়াজ দ্য সিচুয়েশন, যে ওনারা এনগেজ ছিলেন আওয়ামী লীগের পলিটিক্স এর সাথে এবং ওনারা স্বস্তি বোধ করেছে। এখন এই যে স্বস্তি বোধ করাটা, এটা আমি মনে করি যে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যথেষ্ট ক্ষতিকর নজির। কেন অন্য রাজনৈতিক দলগুলো তাদের স্বস্তি দিতে পারে না, অথবা তারা কেন স্বস্তি বোধ করে না, এটা তো হিস্টোরিক্যাল এন্ড পলিটিক্যাল একটা পরিস্থিতি বাংলাদেশের জন্য। ফলে তো ওই তুলনায়, ওই পলিটিক্যাল ব্যান্ডেডটা, ওই তুলনায় কিন্তু আমার জানা মতে আমি যতটুকু ট্যাক্স ওনাদের কাছ থেকে পাইছি, নট ফ্রম গভর্নমেন্ট সাইড, নট ফ্রম আদার লাইক বিএনপি ও জামাত সাইড, বড় আমি যেটা পাইছি ওনাদের দিক থেকে, ওইটা আমার কাছে মনে হয়েছে অতটা বিস্তৃত হইতে পারে না, বিকজ অফ বাংলাদেশি পিপলস কনসাসনেস অ্যাবাউট কমিউনাল হারমোনি অ্যান্ড আদার থিংস রিলেটেড টু বাংলাদেশ স্টেট সভরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। সো আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সাবধান এবং সচেতন, যে এই ভূখণ্ডগত যে পরিস্থিতি আছে চারপাশে ঘেরা ইন্ডিয়ার, এই সময়টাতে, এই সুযোগে যে বাংলাদেশ রাষ্ট্রকে বিলিফাই করার মতো যে পরিস্থিতি আছে, এই ক্ষেত্রে বাঙালি মুসলমান বলেন এবং অন্যান্য কমিউনিটি, বাঙালি মুসলমানের সেকুলার অন্যান্য ধর্মীয় অংশ সবাই কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ঐক্যবদ্ধ ছিল, যে আমরা কোনোভাবে এই জিনিসটা হইতে দিব না, যে রাষ্ট্রের চরিত্রটা অথবা রাষ্ট্রের চেহারা এরকম দেখা যাক যে এখানে সংখ্যালঘুরা নিরাপদ বোধ করতেছে। এই ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ ছিল বলেই আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা এটা করতেছি। বাংলাদেশে এই প্রশ্নই আসে না যে বাংলাদেশের মানুষ, বরং বাংলাদেশের মানুষ খুব, মানুষ শুধু নয়, নাগরিকরা নয়, বরং আলেম ওলামা থেকে শুরু করে আপনারা দেখছেন একবার তৃণমূল পর্যায়ে পর্যন্ত everyone was united, every circle, every groups, every community was united. জনাব আলম, আপনি যে এই জায়গাটাতে বললেন যে এই জায়গাটা তো আসলে ঐতিহাসিকভাবে সত্য যে অন্য রাজনৈতিক দলগুলি বাংলাদেশের সংখ্যালঘু কমিউনিটিকে সেই অর্থে স্বস্তি দিতে পারে নাই। আপনি যদিও এখনো সরকারে আছেন, কিন্তু আপনি সরকারের বাইরে থেকে আপনি একজন
মানে আমরা আপনাকে গবেষক তাত্ত্বিক এই জায়গা থেকে যদি আপনাকে এই প্রশ্নটা করি যে এই সরকার ক্ষমতা আসার পরে কি এই স্বস্তির জায়গাটাতে আপনি কিরকম দেখেন, উন্নতি অবনতি একই রকম, সেটাকে আপনি আসলে কীভাবে দেখেন যে এই সরকার আসার পরে? ধরেন আপনি দায়িত্ব নিয়েছেন 42-43 দিন, সরকার দায়িত্ব নিয়েছে 2 মাসের একটু বেশি, তো আপনি এই জায়গাতে কিরকম দেখেন? আমি যেটা বলেছি যে স্বস্তির জায়গাটা মূলত দুইটা দিক থেকেই, যে রাজনৈতিক দলগুলোতে হিন্দু জনগোষ্ঠী বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী স্বস্তি পাচ্ছে না, যেমন তেমনি ভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না। এই যে আস্থার সংকটটা আছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে, সেই সংকটটাকে আমি মনে করি যে হিস্টোরিক্যাল। এবং আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি কথা বললে এখন বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সেন্সিটিভ, তারা মনে করে যে রাষ্ট্রের জায়গাতে যেহেতু চলে গেছি আমাকে ব্যক্তিগত আমার বুদ্ধিবৃত্তিক অন্বেষে এগুলো থামাই রাখা উচিত। সো আমি হয়তো খুব বেশি কিছু বলবো না, বাট আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে গত 150-200 বছরের ইতিহাসের ভিতর দিয়ে আমরা এখানে আসছি। কলকাতা কেন্দ্রিক যে হিন্দু মিডল ক্লাস রাইজ করছে এবং ওইটার প্রতি যে ক্ষুব্ধতা এবং জমিদার শ্রেণীর প্রতি যে ক্ষুব্ধতা পূর্ব বাংলার মুসলমানদের ছিল, সেটা ট্রান্সলেশন করছে বিভিন্ন পরতে পরতে, এটা ট্রান্সলেশন করছে পাকিস্তান আমলে হয়েছে, পাকিস্তানের আমলে অনেকগুলো দাঙ্গার ভিতর দিয়ে হয়েছে, ওই দাঙ্গার ভিতর দিয়ে আবার আওয়ামী লীগ দাঙ্গা বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে আবার হয়তো হিন্দুদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে। তো ফলত এই যে জিনিসগুলো আছে, এটা তো এমন একটা বুনন যেটা হচ্ছে যে আপনার হিস্টোরি 60-70 বছর ধরে। এখন বিএনপি গঠিত হয়েছে 78-79 সালে। বিএনপি রাজনৈতিক অ্যাম্বিশন, ওখানে হিন্দুদের অংশগ্রহণ মোটামুটি একটা অংশগ্রহণ আছে, কিন্তু প্রথম থেকেই ছিল আছে। কিন্তু আমি বলতেছি যে আওয়ামী লীগের সাথে যে সম্পর্কটা, আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তন করা এবং অন্যান্য অনেকগুলো সম্পর্কের জায়গাটা, আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তনের সাথে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা হিস্ট্রি জড়িত, যে সেপারেট ইলেক্টোরেট বন্ধ হয়ে গেছে। ইউ নো অ্যাবাউট দ্যাট? 1954 সালে সেপারেট ইলেক্টোরেট বন্ধ হয়ে গেল। সেপারেট ইলেক্টোরেটের দাবি কিন্তু এখনকার হিন্দু নেতারা আবার সেপারেট ইলেক্টোরেটের দাবি তুলতেছে। আমার মনে হয় যে জনাব আলম, আমরা নিশ্চয়ই আপনার সাথে এই কথাগুলি বললে, আপনার যেহেতু জানাশোনা পড়াশোনা বেশি, আমরা অনেকক্ষণ ধরে কথা বলতে পারবো, কিন্তু আমি শুধু উপর জায়গা থেকে আপনাকে একটু জানতে চাইবো যে স্বস্তির কথা আপনি বলতেছিলেন এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আপনি ব্যাখ্যা করতেছিলেন, সেইটাকে এই 2 মাসের মধ্যে আপনি কার্ভটা কেমন দেখেন? যে স্বস্তির জায়গাগুলি ফিরে আসতেছে, থাকতেছে, একই রকম আছে, বেশি আছে, কম আছে, ওই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে, রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে, কিন্তু যখন ইট কামস টু কমিউনিটি কোয়েশ্চেন, ইটস কাম টু হিস্টোরিক্যাল কোয়েশ্চেন, এটা আরো লং জার্নির বিষয়, আরো লং জার্নি। কেন লং জার্নি? রাষ্ট্রের জায়গা থেকে নাগরিক আমরা যতটুকু চেষ্টা করতেছি যে তারা যাতে ফিল করেন, যাতে তারা অনুভব করেন রাষ্ট্রটা তাদের নিজেদের, এবং তাদেরকে এখানে বসেই রাষ্ট্রের পলিসিতে সবগুলো ফাংশনারিজে ওনারা অংশগ্রহণ করবেন এবং ওনারা বাংলাদেশ রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে ওনারা গড়ে তোলার ক্ষেত্রে ওনাদের মানে অংশটা নিশ্চিত করবেন। আমরাও সেক্ষেত্রে ওনাদের সাথে কাজ করব, সবগুলো কমিউনিটির সাথে কাজ করব। কিন্তু যখন ইট কামস টু দ্য কোয়েশ্চেন অফ, মানে আমরা তো শুধু রাষ্ট্রে পেপার ওয়ার্কে বসবাস করি, আমরা বসবাস করি কমিউনিটির ভিতরে, আমরা বসবাস করি প্রতিবেশের ভিতরে, আমার প্রতিবেশী। আমার মনে হয় যে আপনি বিষয়টি যথেষ্ট পরিষ্কার করেছেন, কিন্তু এটা আসলে আরেকটু চর্চা করার বিষয়। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনি প্রথম আলো পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের ফলে আপনি নানাভাবে অনেকে আপনাকে ভালো বলেছেন, কেউ আপনার সমালোচনা করেছেন। যে বিষয়টা নিয়ে আপনার অনেক বেশি সমালোচনা করেছেন, সেটাকে একদম সহজ ভাষায় দেখলে আউট অফ কন্টেক্সট সেটাকে বাইর করা হয়েছে, এরকম যে পাকিস্তানের ইসলামের সাথে বাংলাদেশের ইসলামের একটা পার্থক্য রয়েছে, যায় না, উত্তর ভারতের ইসলামের সঙ্গে যায় না, সেরকম একটা পার্থক্যের জায়গা থেকে বলেছেন। আপনি দেখেছেন যে এইটা নিয়েও আপনাকে আসলে কথা শুনতে হয়েছে। আপনি একদম স্পষ্ট করে বলেছেন যে আমি আসলে আপনাকে কোট করতে চাই যে রাষ্ট্র যদি ইসলামকে জায়গা করে দিতে চায়, তাহলে তো ইসলামী সীমিত নিপীড়নের অনুষঙ্গ হয়ে যাবে। ইসলামী উম্মার ধারণা তো বিশ্বজনীন, জাতিরাষ্ট্রের ক্ষেত্রে সেটা খাটে না। আপনি আরও বলেছেন পুরোপুরি শরিয়ার প্রশ্ন আসে, তাহলে শরিয়াও পাওয়া যাবে না, রাষ্ট্রও পাওয়া যাবে না। আপনি জানমালের, জীবন আর মালের হেফাজত করার কথা বলেছেন, মানবাধিকারের আদিকলকে প্রকাশ করার কথা বলেছেন, মীমাংসা এখানকার কথা বলেছেন। আপনি কি মনে করেন যে আপনার যে এই উপলব্ধি, সেই উপলব্ধির সাথে যেটাকে আপনি মীমাংসা বলতেন, সেই মীমাংসার সাথে আসলে সংখ্যা গরিষ্ঠ জনতা আপনার মীমাংসাটা বুঝতে পারছে, বা আপনার মীমাংসাটাই কি এই সরকারের যে নোশন আছে সেইটার প্রতিভা কিনা? না, এটা মূলত আমরা যখন আমরা তো এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট প্রবণতা, ফ্যাসিস্ট মানে অনুশীলন, এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং এখানে আমরা বোঝার চেষ্টা করছি আসলে কোন কোন জায়গাগুলো থেকে পড়লাইন আছে, হিস্টোরিক্যাল, কালচারাল এবং জিওলজিক্যাল। তো ওই জায়গাগুলোতে আমরা ধরার চেষ্টা করছি এবং আমরা তখন বোঝার চেষ্টা করছি যে এটা তো সাথে জাস্ট গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত না। এর আগে আমাদের দীর্ঘ পঠন পাঠন এবং আমাদের রাজনৈতিক চর্চার ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের এই জায়গাগুলোতে হাত না দিলে আওয়ামী লীগ উইল বি দেয়ার ফর এ লং পিরিয়ড। ইট ইজ নট অ্যাবাউট শেখ ফ্যামিলি, ইট ইজ নট অ্যাবাউট আওয়ামী লীগ and ছাত্রলীগ, ইট ইজ অ্যাবাউট অ্যান ইডিওলজি কল্ড মুজিববাদ as framework.
তো ওখানে 72 সংবিধান থেকে 4 মূলনীতি ইনক্লুডেড। সো এখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে বাংলাদেশে এখানে ফল্ট লাইনস গুলো কি। বাংলাদেশে 1950 সালে আলেমরা বসে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শুরু করলেন, কনস্টিটিউশনাল, বললেন যে ইসলামী শাসনতন্ত্র দিতে হবে। 9 বছর লাগছে পাকিস্তানের ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের কনস্টিটিউশন বানাইতে। এবং সবাই জানে, পুরো দুনিয়া জানে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াইছে। এখন আমাকে বুঝতে হবে, এবং অনেকগুলো রাষ্ট্রে ইসলামী আইন শরিয়ার প্রয়োগ আছে। এখন ওগুলো নিয়ে হচ্ছে যে পুরো দুনিয়াতে এক ধরনের প্রস্তাবনা আছে যে শরিয়ার সাথে রাষ্ট্রের সম্পর্কের জায়গা থেকে, ওইটাই আমি জাস্ট একটা রিফ্লেকশন, লং হিস্টোরিক্যাল মানে হচ্ছে যে জার্নির একটা রিফ্লেকশন আমি বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে উপস্থাপন করছি। এবং বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে এটা আমাকে 100% মানুষ মানতে হবে, এটা আমি মনে করি না। বাট এই রিফ্লেকশনটা আমি মনে করি যে প্রতিফলিত হয়েছে যখনই জামাত ইলেকশনে দাঁড়াইছে, অন্য যারা ইলেকশনে দাঁড়াইছে, তখনই আপনারা দেখবেন যে এটা প্রতিফলিত হয়েছে যে আসলে বাংলাদেশের মানুষ শরিয়া চায় কি চায়। তাহলে তো বোঝা যায়, মানে আরো অনেকগুলো আপনি কি আসলে সেটা ভোটের নাম্বার দিয়ে আপনি বিবেচনা করছেন? ধরা যাক জামাত 3টা সিট পেয়েছে বা 3% ভোট পেয়েছে, তার মানে বাংলাদেশের 3 ভাগ লোক শরিয়া চায়। আপনি কি ওই রকম সরল অ্যানালজিতে যেতে চান? না না, আমি ওইটা যাইতে চাই না। কিন্তু আমি যদি বলি যে যদি বাংলাদেশের অধিকাংশ মানুষের শরিয়া চাইতো, ইসলামী একটা রাষ্ট্র চাইতো, যে রাষ্ট্রটা ইসলামী হয়ে উঠুক বা ইসলামী শরিয়া অনুযায়ী চলুক, তাহলে তারা কোনো না কোনো উপায়ে এটাকে এক্সপ্রেস করতো। ওকে, আমরা দেখেছি যে এটা এক্সপ্রেস তো হয় নাই, এবং এখানে যে এক্সপ্রেস হয় না এটা যেমন সত্য। আমার প্রথম আলো ইন্টারভিউতে একটা বিষয় নিয়ে আমার সাথে যেটা হয়েছে, যেটা আমি যেই বলেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্র এজ রাষ্ট্র আকারে 71-এর পর থেকে ইসলাম এবং মুসলমান কমিউনিটির কোয়েশ্চেনটাও ডিল করতে পারে, তো গ্রিভেন্স তৈরি হয়েছে। মাহফুজ, এইটা সরি জনাব আলম, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা যে আপনি বলেছেন যে ইসলাম এবং মুসলমান এই কোশ্চেনটা ডিল করতে হয় না, কিন্তু আপনি কি সিরিয়াসলি মনে করেন? আমরা এটা নিয়ে নিশ্চয়ই পরে আরো বিস্তারিত আলোচনা করবো, কারণ আপনার সাথে কথা বলা আনন্দদায়ক। যে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বা আওয়ামী লীগ বাংলাদেশে 15 বছর থাকা হিসাবে, বা আমি যদি ধরি 21 বছর 22 বছর টোটাল শাসন আমলে, তারা কি অন্য যে ইডিওলজিক্যাল প্রশ্নগুলি, মুক্তিযোদ্ধা, চেতনা, 1971, সেগুলি কি তারা ডিল করতে পারছে? বামপন্থা, ডানপন্থা, কোনো কিছু কি তারা ডিল করতে পারছে? আওয়ামী লীগ যেমন পারে নাই, অন্য রাজনৈতিক দলগুলি কি পারছে? আপনি এইটার মীমাংসা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো। কিন্তু